আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৯৮তম উপজেলা ফেনী সদরে। তো চলেন শুরু করি। ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। মূলত ফেনী করিডোরের মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাগুলো মূল ভূখণ্ডের সাথে যুক্ত। নদী আর সাগরের মোহনায় অবস্থিত এই জেলা বাংলাদেশের ২৭তম বৃহত্তম শহর। ভাটির বাঘখ্যাত ব্রিটিশ বিরোধী রাজা শমশের গাজীর নামানুসারে এই অঞ্চলের পূর্ব নাম ছিল শমশেরনগর। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ফেনী ও মুহুরী নদী। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার নামকরণ হয়েছে একটি নদীর নামানুসারে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কবি লেখকগণ নদী হিসেবে ফণী শব্দ ব্যবহার করতেন। এই ফণী শব্দই পরিবর্তিত হয়ে ফেনী নদীর নামকরণ হয়। আর এই ফেনী নদীর নামানুসারেই পুরো জেলার নামকরণ হয় ফেনী। আজকের ভিডিওতে ঘুরব বাংলাদেশের দ্বিতীয় ধনী এই জেলার সদর উপজেলায়। অসংখ্য দর্শনীয় স্থান আর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই উপজেলার একটি ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে বাস বা ট্রেন দুইভাবেই আসা যায় ফেনীতে। সরাসরি ফেনীর বাস থামে হাসপাতাল মোড়ে, আর কুমিল্লা বা চট্টগ্রামের বাসে উঠে নামতে হয় মহিপাল মোড়ে। বাসে আসতে সময় লাগে ৪ ঘন্টার মতো, তবে বাস থেকে ট্রেনে সময় লাগে আরেকটু বেশি। ট্রেন থামে ফেনী জংশনে, যেটা একদম শহরের মাঝখানে। আমি চৌদ্দগ্রাম, ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়া উপজেলা ঘুরে আজকে আমার ট্যুরের তৃতীয় দিনে ফেনী সদর উপজেলা ঘোরা শুরু করব। ফেনী সদর উপজেলার ঘোরাঘুরি আমি শুরু করব একটু অফবিট এরিয়া থেকে। আমি চলে আসছি মটবি ইউনিয়নে। এটি ফেনী সদরের প্রায় লাস্ট বর্ডারের দিকে অবস্থিত। আর এই মটবি ইউনিয়নে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুন্সি মোহাম্মদ আলী জামে মসজিদ। এটি ফেনী সদরের মটবি ইউনিয়নের সবচেয়ে প্রাচীন মসজিদ। 1822 সালে স্থানীয় মোহাম্মদ আলী প্রায় 100 একর জায়গার ওপর সুন্দর এই মসজিদটি নির্মাণ করেন। তিনি ছিলেন বিচারক। সে সময় বিচারকদের বলা হতো মুন্সি, আর তার নামেই মসজিদটি মটবির মুন্সি মোহাম্মদ আলী মসজিদ নামে পরিচিতি পায়। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি অপরিপক্ক হাতে কয়েকবার সংস্কারের কারণে সৌন্দর্য হারিয়েছে অনেকটাই। মসজিদ দেখতে আসার পরে ওদের সাথে আমার দেখা হইলো, এবং ওরা হচ্ছে এই মসজিদের পিছনে একটা পুরাতন বাড়ি আছে, আমাকে সন্ধান দিল যে এই জায়গায় ভিডিও ব্লগ করলে ভালো লাগবে। এই জন্য ভাবলাম যে এখানেও একটু ভিডিওতে দেখাই। এই মুন্সি মোহাম্মদ আলী জামে মসজিদ থেকে এখন আমি চলে যাব আমার ফেনী সদর উপজেলার পরবর্তী গন্তব্যে। কিন্তু পরবর্তী গন্তব্য আসলে কোনটা হবে সেটা আমি নিজেও জানি না, কারণ একটু পরে হচ্ছে আসরের আজান হয়ে যাবে, আসরের পরে মাগরিব হয়ে যাবে। সো লাইট থাকতে থাকতে আমি আজকে হয়তোবা খুব বেশি ঘুরতে পারবো না। আমার ফেনী সদরের ঘোরাঘুরি শুরু হবে কালকে থেকে। মসজিদের পাশের এই রাস্তা ধরে হেঁটে চলে আসলাম মেইন রোডে। এরপর একটা সিএনজিতে কালীদহ বাজার। পথে ঢাকাগামী একটা ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। মটবি ইউনিয়ন থেকে ঢাকা চিটাগং যে রেল লাইন, সেটা পার হয়ে চলে আসলাম এই ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে। আর আমার ঠিক পিছনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় শতবর্ষী পুরাতন একটি জমিদার বাড়ি, যেটি বরদা বাবুর বাড়ি নামে পরিচিত। বাড়িটি প্রায় 100 বছরের পুরনো। গুরুসদন নামে পরিচিত এই বাড়িটি নির্মাণ করেন জমিদার বাবু বরদা প্রসন্ন দাস। মুক্তিযুদ্ধের সময় বাড়িটি রাজাকাররা তাদের টর্চার সেল হিসেবে ব্যবহার করত। তবে সংস্কারের অভাবে 3 তলা বাড়িটি হয়তো হারিয়ে যাবে কিছুদিন পরেই। বাজারের পাশে কালীদহ হাই স্কুলের গেট দিয়ে ঢুকলেই চোখে পড়ে শতবর্ষী পুরনো এই বাড়িটি। বাড়িতে দেখলাম কয়েকটি পরিবার বসবাস করে। কয়েকজন দেখলাম গাছ থেকে পেড়ে কি যেন খাচ্ছে। আমিও তাদের কাছ থেকে চেয়ে নিলাম।
জমিদার বাড়িতে এসে আজকে লাইফের ফার্স্ট নতুন একটা জিনিস দেখলাম। এই জিনিসটা, এটা হচ্ছে একটা ফল, এটার নাম হচ্ছে কি জানো, হ্যাঁ নাম জানি কি, এটা গোলাপ জাম। এবং এটা আমি এর আগে কখনো নামও শুনি নাই, প্লাস হচ্ছে খাইও নাই। গোলাপ জাম হচ্ছে মিষ্টির নাম, কিন্তু ফলের নাম যে গোলাপ জাম হয় এটা জানতাম না। তো এটা এখন খেয়ে দেখে। হুম, মিষ্টি, সো টেস্টি। ভিতরে হচ্ছে একটা এটার বিচি আছে। বিচিটা কি খাইতে হয়? না, বিচিটা ফেলে দিতে হয়, শুধু ওপরের যে চামড়ার আবরণটা এটা খাইতে হয়। এই হচ্ছে এটার বিচিটা, খুবই টেস্টি একটা ফল, আর এই বিচি থেকে কিন্তু গাছও হয়। জমিদার বাড়ি থেকে বের হয়ে ভাবতেছিলাম যে কোথায় যাব, চলে আসলাম এই বিকেলবেলা হচ্ছে অস্থির একটা জায়গায়। আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলোনিয়া রেল ব্রিজ। একটু আগে এই রেল লাইনটা ক্রস করেই হচ্ছে জমিদার বাড়িতে গিয়েছিলাম। এখন হচ্ছে মাগরিবের আজান দিবে মিনিট 20 পরে। ভাবলাম যে আর কোথাও না যেয়ে এখানে একটু টাইম স্পেন্ড করি। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে ব্রিজে পৌঁছে গেলাম, কিন্তু ভয় লাগছিল প্রচন্ড যে কখন আবার ট্রেন চলে আসে। নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলোনিয়া নদী। ওই পারে যাওয়ার পরপরই ঢাকাগামী একটা ট্রেনের দেখা পেয়েছিলাম। কালিদহ বাজারে মাগরিবের নামাজ পড়ে লালপল হয়ে সিএনজিতে সরাসরি চলে আসলাম ফেনী শহরে। রাতের বেলায় ফেনী শহরের সবচেয়ে জমজমাট এলাকা হচ্ছে ট্রাঙ্ক রোড। ট্রাঙ্ক রোডে আসার পর থেকেই আমার মনে হচ্ছিল আমি বোধহয় ভুল করে পুরান ঢাকায় চলে এসেছি। এত এত মানুষজন, মসজিদ আর খাবারের দোকান। জেলা শহরগুলো রাতের বেলা ঘুরতে বেশ ভালোই লাগে। এখন আমি ফেনী শহরে ঘুরবো আর যত জনপ্রিয় খাবার আইটেম আছে সব ট্রাই করব। সাথে থাকবে ফেনীর একজন ভাই। প্রথমেই শুরু করেছিলাম জালালি আর সিঙ্গারা দিয়ে, কিন্তু দোকানে ছিল প্রচণ্ড ভিড়। আমরা পার্সেল নিয়ে চলে আসলাম মধুমেলার সামনে। এখানে মোটামুটি ফাঁকা ছিল। মধুমেলায় নিয়েছিলাম ছানার বালুশা। এই হচ্ছে আরিফ ভাই, যিনি হচ্ছে আমাকে এই ফেনী সদর উপজেলায় পুরো ট্রিট দিবে। হসপিটালিটি সবকিছু হচ্ছে আরিফ ভাইয়ের পক্ষ থেকে। উনি হচ্ছে এখন রাতের বেলা এই সদর শহরের যে জায়গাগুলো আছে, ট্রাঙ্ক রোড, তারপর হচ্ছে বিখ্যাত খাবারগুলা, যেমন এই যে একটু আগেই বললাম যে জালালিয়ার সিঙ্গারা আর হচ্ছে মধুমেলার ছানা বালুশা, এই দুইটা নাকি খুবই বিখ্যাত। তো ভাই হচ্ছে এগুলা এখন আমাকে ঘুরে দেখাইলো এবং এখন এগুলা ট্রাই করবো। তো এটা কিন্তু হচ্ছে নরমালি একটা সিঙ্গারা, কিন্তু এই সিঙ্গারাটা বিক্রি করেই হচ্ছে এই জালালিয়া সুইটসটা আজকের এই পর্যায়ে আসছে। তো এটা হচ্ছে ওনাদের একটা সিগনেচার আইটেম বলা যায়। এরপরে ট্রাই করলাম মধুমেলার এই ছানার বালুশা। পিওর দুধ ভাই। হ্যাঁ, দুধের ফ্লেভার আছে ভালো। আসলে লোকাল মানুষজনের সাথে মেশার বা থাকার এই হচ্ছে একটা বেনিফিট, যে আমি যদি ঘুরতে আসতাম তাহলে হয়তো আমি জানতাম না যে এই দোকানের এই আইটেমটা ভালো। তা আরিফ ভাইয়ের কল্যাণে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে খাওয়া হচ্ছে, ট্রাই করা হচ্ছে। তা আপনারাও আসলে কিন্তু অবশ্যই ট্রাই করুন। এরপর আমরা চলে আসলাম একটা রুটির দোকানে। এটাও ফেনীর পুরনো একটা দোকান। সকালের নাস্তার জন্য রুটি নিয়ে আমরা এশারের নামাজ পড়লাম জহিরিয়া মসজিদে। এটা ফেনীর সবচেয়ে ব্যয়বহুল মসজিদগুলোর একটি। নামাজ পড়ে আমরা চলে আসলাম জয়গোপাল দধি ভান্ডারে। এই ফেনীর সবচেয়ে বেশি সেল হওয়া একটা দোকান, এবং ওনাদের সিগনেচার আইটেম হচ্ছে এই দই। তো এখন হচ্ছে আরিফ ভাই নিয়ে আসছে এই দইটা ট্রাই করতে। এই হচ্ছে আরিফ ভাইয়ের ফ্রেন্ড, এই জয়গোপাল দধি ভান্ডারের হচ্ছে এটার ওনার। তো আসার পরে ভাই আবার জোর করে হচ্ছে ওনার এখানে যে বিখ্যাত কিছু আইটেম আছে মিষ্টির, ওগুলো দিচ্ছে আবার ট্রাই করতে। এখন হচ্ছে আবার ওগুলা খাচ্ছি আর কি। এত কিছু খাওয়ার পরেও রাতে আরিফ ভাইয়ের বাসায় যেয়ে আবার খেতে হলো। ভালো একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়লাম ফেনী শহর ঘুরতে। ভোরে ট্রাঙ্ক রোড মোড়ে বসে মানুষের হাট, যেখানে শ্রমিক ভাড়া পাওয়া যায়। আমরা একটা বাইক নিয়ে চলে আসলাম কালিদহ ইউনিয়নে। আর আসার রাস্তাটাও ছিল চমৎকার, তবে প্রচন্ড আঁকাবাঁকা। গতকাল বিকেলে ঠিক যেই জায়গায় আমি ভিডিও শেষ করেছিলাম, আজকে সকালে আবার ঠিক সেই জায়গা থেকে শুরু করলাম।
গতকালকে ছিলাম সিলোনিয়া রেল ব্রিজে এবং যে নদীটা ছিল সেটা ছিল কালিদাস পাহালিয়া নদী। আমি এখন আছি এই কালিদাস পাহালিয়া নদীর ওপর একটি ছোট ব্রিজের ওপরে এবং এই ব্রিজটাকে স্থানীয় মানুষজন বলে স্বপ্নের সেতু, কারণ এখানে নাকি সবসময় খেয়া পার হতো। পরে এখানকার যে এমপি ছিলেন তিনি নাকি নিজ উদ্যোগে এই ব্রিজটি করে দিয়েছিলেন এই এলাকার মানুষের জন্য, আর তাই এই এলাকার মানুষের কাছে এটি স্বপ্নের সেতু নামে পরিচিত। আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে এই নদীর পাশেই এই এলাকার এবং বাংলাদেশের মোটামুটি অনেক বিখ্যাত একটি মাদ্রাসা রয়েছে, রাশিদিয়া মাদ্রাসা। এখন এই সেতু থেকে কালিদাস পাহালিয়া নদীর ভিউ দেখে চলে যাব রাশিদিয়া মাদ্রাসায় এবং এই রাস্তাটাও খুবই সুন্দর। মানুষজন বিকালবেলা এই রাস্তার ভিউটা দেখতেই নাকি চলে আসে। ভেতরে ঢোকার পর বুঝলাম মাদ্রাসাটা আসলেই অনেক বড়। অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে এখানে পড়াশোনা করতে। জায়গা সংকুলন না হওয়ায় এর পরিধি আরো বাড়ানো হচ্ছে। মাদ্রাসার পাশেই আছে সুন্দর একটা মসজিদ। মাদ্রাসা থেকে বের হয়ে ফেনী শহরে আরিফ ভাইয়ের বাসায় সকালের নাস্তা শেষ করে আবারও রওনা দিলাম। এবারের গন্তব্য ফেনীর সরস্বতী ইউনিয়নে। এখানে যেতে হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে, যেটি ছিল পুরাতন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই বাংলা জনপদের সবচেয়ে পুরাতন একটি সড়ক হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আর সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে আমি এখন চলে আসছি প্রায় 400 বছরের পুরাতন এই ফেনী জেলার সবচেয়ে ঐতিহাসিক এবং সবচেয়ে বিখ্যাত একটি মসজিদ সরস্বতী মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে। মসজিদের শিলালিপিতে এর নির্মাণকাল আরবি 1100 হিজরি ও ইংরেজি 1690-91 সাল অঙ্কিত আছে। সে হিসেবে এর বয়স প্রায় 350 বছর। তবে এর নির্মাতা সম্পর্কে কোনো তথ্য নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোঘল শাসনামলে নির্মিত এমন দৃষ্টিনন্দন মসজিদ দেখা যায়, যেগুলো মোঘল শাসকদের ইসলাম প্রেমের সাক্ষী বহন করে। এই মসজিদটিও তেমনি। মোঘল আমলের শেষ দিকে 1762 সালে নিজাম মোহাম্মদ আলী চৌধুরী ফেনীর ফৌজদার নিযুক্ত হন। এ অঞ্চলের সুশাসন প্রতিষ্ঠায় তার খ্যাতি ছড়িয়ে পড়লে ব্রিটিশদের সাথে তার বৈরী সম্পর্ক থেকে বিদ্রোহ রূপ নেয়। ফলে 1790 সালে তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কিন্তু এখানকার মানুষ তাকে ভালোবেসে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করে এবং তার স্মৃতি রক্ষার্থে এই মসজিদটি মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ নামে নামকরণ করে। এই মোহাম্মদ আলী জামে মসজিদটি কিন্তু সরস্বতী মাদ্রাসার কম্পাউন্ডের ভেতরে অবস্থিত। আপনি যদি আসেন তাহলে রাস্তা থেকে কিন্তু এই মসজিদটি চোখে পড়বে না, প্রথমেই চোখে পড়বে এই সরস্বতী মাদ্রাসার সাইনবোর্ডটি। ওটির ভিতর দিয়ে ঢুকলেই কিন্তু মসজিদটি পেয়ে যাবেন। তবে প্রাচীন মসজিদটিতে এখন আর নামাজ হয় না, কারণ সামনে নতুন মসজিদ করা হয়েছে। ঠিক এইটাই ছিল এই মসজিদের মূল মেহরাব, এবং এই মেহরাবটা ভেঙেই কিন্তু হচ্ছে নতুন দরজা করা হয়েছে, নতুন যে পশ্চিম দিকে মসজিদটা করা হয়েছে ওইখানে যাওয়ার জন্য। সরস্বতীর এই মসজিদের ঠিক 300 মিটারের মধ্যেই আরেকটা প্রাচীন মসজিদ আছে। এটি ফেনীর সরস্বতী শাহী মসজিদ বা মুবারক শাহ মসজিদ, আবার স্থানীয়দের কাছে তাকিয়া মসজিদ নামেও পরিচিত। সুলতানি স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি আরও প্রাচীন। বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। আজ থেকে প্রায় 700 বছর আগে তিনি নিজ নামে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তার দ্বিতীয় রাজধানী ছিল ফেনীর সরস্বতী। তিনি এই অঞ্চলে বহু বাঁধ, মসজিদ, সমাধি নির্মাণ করেন। এর মধ্যে এই মসজিদটি অন্যতম। তবে কালের বিবর্তনে মসজিদটি একসময় জঙ্গলে ঢেকে যায় এবং নষ্ট হয়ে যায় সব অবকাঠামো। পরবর্তীতে সংস্কার করে এটি ফিরিয়ে আনা হয়। এই যে পিছনেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধান মেহরাব। মূল যে মসজিদ
যখন নির্মিত হয়েছিল তখনের এই অংশটুকুই শুধু টিকে ছিল, আর বাকি কিন্তু সব কিছুই পরে রিবিল্ড করা হয়েছে। তবে রিবিল্ড করা হলেও যে নকশা বা ডিজাইন সেটা ঠিক রাখা হয়েছে। তবে মূল মসজিদে কিন্তু এই স্তম্ভ বা পিলারগুলো এগুলো কিন্তু কিছুই ছিল না। এখানে হচ্ছে ভিতরে এইদিকে একটা আর এইদিকে হচ্ছে একটা, এই দুইটা পিলার কিন্তু হচ্ছে পরে করা হয়েছে। মসজিদের সামনেই খোলা জায়গা। মসজিদের আঙিনা থেকে বের হতেই চোখে পড়ে আরেকটি স্থাপনা, এটি কল্লা শাহ মাজার। এই মসজিদটি কিন্তু প্রথম দিকে যখন আবিষ্কৃত না হয় এর আগেও কিন্তু হচ্ছে আগে থেকেই এই মাজারটি হচ্ছে পরিচিত ছিল কল্লাশান মাজার হিসেবে। বাংলাদেশে যেরকম যে কোনো মাজার পাইলেই মাজার ব্যবসা শুরু হয়ে যায়, তো এটা করতে পারে নাই কিন্তু পাশের যে সরস্বতী মাদ্রাসা সেই মাদ্রাসার আলমদের কারণে। মাজার থেকে 100 গজ দূরে রয়েছে সরস্বতী দিঘি, যেটি ত্রিপুরার রাজা প্রতাপমাণিক্য কর্তৃক খননকৃত মহামাণিক্যের দিঘি। দিঘির পাড়ের এই রাস্তা ধরে আমরা এখন যাব ফেনীর ধর্মপুর ইউনিয়নে। জায়গাটা ভারত বাংলাদেশ বর্ডারের নোম্যান্স ল্যান্ডে। এটা পরিচিত বাদশাহ ফকির তাকিয়া নামে। এটি একটি ছোট মসজিদ যেটিকে ঘিরে আছে বটগাছ। আবার অনেকের মতে এটি ইবাদতের স্থান। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই তাকিয়ার মূল প্রবেশ পথ। ধারণা করা হয় প্রায় 700 বছর আগে একজন সুফি সাধক ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে এসে ছোট এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই পুরনো মসজিদের স্থাপত্য, মিম্বরের কিছু অংশ এখনো রয়েছে। কালের পরিক্রমায় ক্ষয় হয়ে 3টি বটগাছ দ্বারা মসজিদের অবয়বটি ঢাকা পড়ে। কয়েক বছর আগে জায়গাটি সংস্কার করে একটি ঈদগাহ নির্মাণ করা হয়। আর জায়গাটা মোটামুটি সমতল থেকে বেশ উঁচু পাহাড়ের মতো একটা জায়গা, টিলা বলা যায়। তবে এই জায়গাটায় আসতে হলে হচ্ছে আপনার অবশ্যই বাইক অথবা গাড়িতে আসতে হবে। গাড়ি নিয়ে আসতে পারবেন না, বাইক ছাড়া কিন্তু আসতে পারবেন না, কারণ একদম বর্ডার রোড আর রোডঘাটও তেমন একটা ভালো না। তবে এখানে আসার জন্য হচ্ছে আপনার অবশ্যই গ্রুপ মেম্বার বা 2-3 জন একসাথে আসতে হবে, যেহেতু বর্ডার এরিয়া আর জায়গাটা একদম নির্জন, পাশেই হচ্ছে বর্ডার, কোনো লোকজন তেমন নাই। সো একা আসাটা আমার মনে হয় না সমীচীন হবে। তো আজকে আমার ভাগ্য ভালো, লাকিলি যে আরিফ ভাই ছিল। আরিফ ভাই হচ্ছে একটা বাইকের ব্যবস্থা করলো, বাইক দিয়ে 2 জন মিলে চলে আসলাম। বাদশাহ ফকির তাকিয়া থেকে আমরা এবার রওনা হলাম ফেনী শহরের দিকে। আকাশ কিছুটা মেঘলা থাকায় বাইক ড্রাইভ করতে ভালোই লাগছিল। আমতলী বাজার হয়ে যাওয়ার সময় সুন্দর একটা রাস্তা দিয়ে এসেছিলাম। বিকেলে নাকি সবাই এই রোডে আসে ছবি তুলতে। অবশ্য জায়গাটার ঠিক নাম মনে নেই। আমরা চলে আসলাম সালাউদ্দিন মোড়ে। ঢাকা থেকে ফেনীর সরাসরি বাসগুলো এই দিক দিয়ে চলাচল করে। এর একদিকে ফেনী সদর উপজেলা, আরেকদিকে ট্রাঙ্ক রোড। ফেনী সদর উপজেলার ঠিক সামনের রোডটি ধরেই পৌঁছে গেলাম একটি ঐতিহাসিক মঠের সামনে। আর আমার ঠিক পিছনে যে মঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রামকুমার সিং মঠ। মঠের গায়ে লেখা থেকে জানা যায় রামকুমার সিং এর স্মৃতি রক্ষার্থে কারিগর পূর্ণচন্দ্র শীল 1902 সালে এই স্মৃতিমঠটি নির্মাণ করেন। ফেনী সদরের বনানীপাড়ায় ফেনী ফুলগাজী পুরাতন রেল লাইনের পাশে এই মঠটি। এই রাস্তা ধরেই আমরা চলে আসলাম ফেনী পোস্ট অফিস মোড়ে। মঠ দেখা শেষ করে ক্ষুধা লেগে গেল, কারণ সকাল থেকে ঘুরতেছি। এখন চলে আসলাম এই ফেনী সদরের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ঐতিহাসিক একটি খাবারের হোটেল মাস্টার হোটেলে। এই হোটেলের রয়েছে প্রায় 70 বছরের পুরাতন এই হোটেল সার্ভিস দেওয়ার ইতিহাস। তো চলেন এখানে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে ইতিহাসটা শুনবো। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। এই আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন মাস্টার আলম মিয়া। ওনাকে এই মাস্টার হোটেলটা প্রতিষ্ঠা করার জন্য উনি অনুমতি দিয়ে ওনার দোয়ার বরকতে উনি দোয়া করে এই মাস্টার হোটেলটা ওনাদের এই আলিয়া মাদ্রাসার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে 1985-তে। মানে আপনি শুরু করছেন, আপনি মেইন, তাই তো? আপনি রান্না করেন নিজে? এই হোটেলে সবসময় প্রচন্ড ভিড় থাকে। আমরা অর্ডার করলাম গরু, খাসি আর একটা ভর্তা, সাথে ছিল তাদের কমপ্লিমেন্টারি ডাল। শুরু করেছিলাম মাছের ভর্তাটা দিয়ে। এখানে রান্নায় কোনো অতিরিক্ত মশলা, তেল ব্যবহার হয় না, পুরোই ঘরের রান্নার মতো টেস্ট। আরিফ ভাইয়ের কাছ থেকে মাস্টার হোটেলের অনেক গল্প শুনলাম।
আমি খাসির মাংসটা মুখে দিয়েই বুঝলাম আরিফ ভাই একটুও বাড়িয়ে বলেননি। আসলেই পুরোপুরি বাসার রান্নার মতোই টেস্ট। আয়ুব বাচ্চু নাকি একবার কনসার্টে এসে এই মাস্টার হোটেলে খাবেন বলে আবদার করেছিলেন, আর এই আবদারে অনেক পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তবে এই হোটেলে শুধু দুপুরের খাবার রান্না হয়, যদি কিছু থেকে যায় সেগুলো বিক্রি হয় রাতে। সকালের নাস্তা বিক্রি হয় না? না, আমাদের এখানে সকালে নাস্তা বিক্রি হয় না, চা বিক্রি হয় না। এগুলো বিক্রি করলে দুপুরে খাবারটা মজা পাবে না, সৌন্দর্য থাকবে না। এই জন্য শুধু দুপুরে খায়। আর রাত্রে রাত্রে দর্শকের যত করা থাকে, রাত্র যারা যারা আসে তারা খাইতে খাইতে ইচ্ছা হবে। খাওয়ার পরে কিন্তু এখানকার যে ডাল আছে, এই ডালটা কেউ মিস করবে না। ডালটাও কিন্তু স্পেশাল, সবকিছুর সাথেই হচ্ছে ডাল দিয়ে খেতে হয়। এটা হচ্ছে ট্রেডিশন এখানে। দুইজনের 700 টাকা বিল দিয়ে আমরা চলে আসলাম রাজাঝির দিঘির পাড়ে। কথিত আছে ত্রিপুরার এক রাজকন্যার অন্ধত্ব দূর করতে এটি খনন করা হয়। স্থানীয় ভাষায় কন্যাকে ঝি বলা হয়, তাই দিঘিটির নামকরণ হয় রাজার ঝিয়ের দিঘি বা রাজাঝির দিঘি। এই দিঘির পাড়েই বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর একটি ফেনী পাইলট স্কুল, যেটি প্রতিষ্ঠিত হয় 1886 সালে। অবিভক্ত পাকিস্তান আমলে এটি 7 বার সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়ের খেতাব অর্জন করেছিল। সাথেই আছে ফেনী সরকারি কলেজ, যেখানে মুক্তিযুদ্ধের সময়কার একটি বৌদ্ধভূমি রয়েছে। কলেজ থেকে ফেনী শহরের বড়বাজারের অলিগলি ঘুরে আমরা চলে আসলাম পাগলা মিয়ার মাজারে। তার প্রকৃত নাম সৈয়দ আমির উদ্দিন। তার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে ফেনী অঞ্চলে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে। পাগলা মিয়ার মাজার থেকে সরাসরি চলে আসলাম ফেনী শহরের প্রবেশদ্বার মহিপাল বাস স্ট্যান্ডে। এখানে আছে দেশের প্রথম 6 লেনের মহিপাল ফ্লাইওভার। ফেনী শহরে প্রবেশ করতে হয় এই ফ্লাইওভারের নিচ দিয়ে। চট্টগ্রাম কক্সবাজারগামী বাসে উঠে ফেনী আসতে হলে মহিপাল মোড়ে নামতে হয়। মহিপাল থেকে চলে আসলাম ফেনী শহরের আরেকটি বিখ্যাত দিঘি বিজয় সিংহ দিঘিতে। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন এই দিঘিটি খনন করেছিলেন বলে জানা যায়। প্রজাদের পানির কষ্ট দূর করতে তিনি বিশাল এই দিঘিটি খনন করে নিজের নামে নামকরণ করেন। বিজয় সিংহ দিঘি থেকে এখন আমি চলে আসছি ফেনী জেলার দাউদপুর ব্রিজের সামনে, এবং আমার পিছনেই হচ্ছে এই ফেনী জেলার একটি ঐতিহাসিক প্রায় 450 বছরের পুরাতন করই গাছ। ধারণা করা হয় শেরশাহের আমলে যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সংস্কার করা হয় তখন রাস্তার ধারে ছায়ার জন্য গাছটি লাগানো হয়েছিল। দাউদপুর থেকে আমরা চলে আসলাম কালিদহ ইউনিয়নের তুলাবাড়িয়ায়। এখানেও বেশ পুরনো একটা মঠ আছে। এটি নির্মিত হয়েছিল 1860 সালে। তুলাবাড়িয়া থেকে মোটামুটি একটা রিস্ক নিয়ে ফেলছি যে আমাকে মাগরিবের আজানের আগে লাইট থাকতে থাকতে এই ফেনী সদর উপজেলার একদম লাস্ট বর্ডারের একটা জায়গায় যেতে হবে। অবশেষে চলে আসলাম। এখন আরো প্রায় 10 থেকে 12 মিনিট বাকি আছে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেনীর ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক ডাক্তারবাবুর বাড়ি মঠ। বাড়ির সামনে পুকুর ঘাটে দৃষ্টিনন্দন 2টি মঠ। পাশেই রয়েছে তার বাড়ি, যেটি নির্মিত হয় বাংলা 1338 সালে। বাড়িটির নাম গগন নিবাস। গগন ডাক্তার হিজা আমার দাদার বাপ গগন ডাক্তার আছিল, আপনার ডাক্তার আছিল, গ্রাম্য ডাক্তার আছিল। ওই 100 বছর আগে গ্রামে ডাক্তার আছিল। উনি এত বিখ্যাত হইল কেমনে? এই যে আগে যশ আছিল, নাম যশ আছিল, সভা করতো, জনসভা করতো। রাজনীতি করতো? হ্যাঁ, রাজনীতি করতো না, রাজনীতি করতো না, রাজনীতি ওই সময় আসছিল না। বাড়ির সামনে প্রবেশপথে পুকুর ঘাটে রয়েছে একটি দোল মন্দির, যেটি নির্মিত হয় বাংলা 1346 সালে। এই বাড়িতে অনেক নাটকেরও শুটিং হয়েছিল। সো স্পেশাল থ্যাঙ্কস টু আরিফ ভাই। আরিফ ভাই যদি আজকে বাইকের ব্যবস্থাটা না করতো তাহলে হচ্ছে জীবনে কোনো দিনও পসিবল ছিল না হচ্ছে এই জায়গাটাতে এত কম টাইমে আসার। এমন একটা জায়গা, গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না, এখানে মানুষজন মনে হয় খুবই কম। মানে ফেনী সদর থেকে মোটামুটি হচ্ছে 15-20 কিলোর মতো হচ্ছে দূরে। সো এই গগন ডাক্তার বাড়ি ছিল এই ফেনী সদর উপজেলার আমার সর্বশেষ ঘোরার জায়গা।
সো এখান থেকেই বোধহয় আমার ঘোরাঘুরি শেষ হবে। দেখা যাক রাতে আরিফ ভাই কোথায় নিয়ে যায়। গগনবাড়ির পাশে মাগরিবের নামাজ পড়ে আমরা চলে আসলাম ট্রাঙ্ক রোডে নবী হোটেলে। ফেনীতে আসবো আর ফেনীর বিখ্যাত হচ্ছে নবী হোটেলে কিছু খাবো না, এটা কিন্তু হয় না। তো এখন আরিফ ভাই আজকে নিয়ে আসলো হচ্ছে এই নবী হোটেলে। আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা করতেছি। নাস্তা শেষ করে এশার নামাজ পড়লাম ফেনী বড় মসজিদে। বের হতেই আরিফ ভাইয়ের বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের সাথে দেখা হইলো, একদম মানে যাকে বলে হিউমারাস পার্সন, ঠিক আছে, মানে এত রসিক মানুষ, আমার বন্ধুর কথা মনে পড়ে গেল। তো ভাই নিয়ে আসছে এখন আমাদেরকে হাজির মিষ্টির মেলায়। ফেনী আসছি আর হাজির মিষ্টির মেলা মিষ্টি খাবো না, এটা কিন্তু হয় না। এখন সবাই মিলে হচ্ছে হাজির মিষ্টি খাচ্ছি। মিষ্টি খেয়ে চলে আসলাম আলফাহাম রেস্টুরেন্টে। আরিফ ভাইয়ের আরেক ফ্রেন্ড নিয়ে আসলো এখানে বারবিকিউ খাওয়াবে বলে। ভাই নিয়ে আসলো আলফাহাম রেস্টুরেন্টে। ভাইয়ের মন যেরকম বড়, মাছও এরকম একটা বড় বারবিকিউ অর্ডার করছে। এখন হচ্ছে এটা খাবো। আর পরোটার সাথে বারবিকিউর টেস্টটাও ছিল অসাধারণ। একটু অবাকই হলাম যে সমুদ্র পাড় ছাড়াও মাছেরা তো মজার বারবিকিউ হয়। আলফাহামে এই সুরমা মাছের বারবিকিউ খাওয়ার মাধ্যমে আমার এই ফেনী সদর উপজেলার ভিডিওটা শেষ হয়ে গেল। সো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।